Hi there, welcome back to English at Do Mission. আজ আমরা ক্লাস নিব মিডল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হ্যাভ টু নিয়ে। তাহলে চলো কি আছে দেখে আসি। হ্যাভ টু হচ্ছে একটা মডাল অক্সিলারি যা মেইন ভার্বের আগে বসে এবং বাধ্যকতা প্রকাশ করে সাধারণত। ঠিক আছে? এটা টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী ভ্যারি করে। ফার্স্ট পারসনের ক্ষেত্রে হ্যাভ টু বসে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ টু বসে, আর পাস্ট ইনডেফিনিটে সবার ক্ষেত্রে হ্যাড টু বসে। তাহলে আমরা প্রথমে এটার ব্যবহারটা কি আছে দেখি। ফার্স্টে অব্লিগেশন বা নেসেসিটি অর্থাৎ এক্সটার্নাল কোনো ফোর্স যদি থাকে, অর্থাৎ কোনো বাধ্যবাধকতা বা প্রয়োজনের কথা যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা হ্যাভ টুর ব্যবহার করে থাকি। যেমন সাবজেক্ট সাবজেক্ট তখন সাবজেক্ট এর পরে হ্যাভ টু বা হ্যাজ টু, তারপরে বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আই হ্যাভ টু ওয়্যার আ ইউনিফর্ম অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলে আমাকে একটি ইউনিফর্ম পরিধান করতে হয় বা পড়তেই হয়। তাহলে এখানে আমার হ্যাভ টু দ্বারা কি বাধ্যকতা প্রকাশ করছি, অর্থাৎ যদি না করি তাহলে বাইরের থেকে টিচার আমাকে ফোর্স করবে এটা পড়ার জন্য, বা আমাকে পানিশমেন্ট দিবে, অথবা স্কুল অথরিটি আমাকে যে কোনো একটা পেনাল্টি দিতে পারে। আর এটা আমার বাধ্যকতা, এই কারণে আমি এখানে সাবজেক্টের পরে হ্যাভ টু ইউজ করেছি প্রেজেন্ট ইনডেফিনিটে। নেক্সট, শি হ্যাজ টু সাবমিট দি ফর্ম টুডে, অর্থাৎ এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য হ্যাজ টু হয়েছে, তারপরে ভার্বের বেস ফর্ম সাবমিট ইউজ করেছে, অর্থাৎ তাকে আজকেই ফর্মটি জমা দিতে হবে। এখানে একটা জিনিস মনে রাখো, অব্লিগেশন ইজ নট পার্সোনাল চয়েস। ছোট একটা শব্দ, কিন্তু তার অর্থ কিন্তু আছে একটু ডিফারেন্ট। অব্লিগেশন কিন্তু পার্সোনাল কোনো চয়েস না, আমার নিজস্ব পছন্দ এরকম না। আমি বাধ্য এটা মানতে। বাইরের লোকজন না হলে খারাপ বলবে, বাইরের অ্যাথরিটি না হলে এটাকে খারাপ বলবে। দ্যাট মিনস আই হ্যাভ এক্সটার্নাল ফোর্স, আমার উপরে বা কোনো ব্যক্তির উপরে এক্সটার্নাল একটা ফোর্স আছে, এজন্য সেটা করতে বাধ্য। এজন্য এই বাধ্যকতা প্রকাশ করতে আমরা সাবজেক্টের পরে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করে থাকি। ঠিক আছে? তো আই এবং উই এর পরে হ্যাভ টু বসে। নেগেটিভ ফর্ম কি? নেগেটিভ ফর্ম ইকুয়াল টু নো অব্লিগেশন। তখন অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তখন কি আমরা হ্যাভ এর পরে নট বসাবো? না, তখন আমরা টেন্স অনুযায়ী এটাকে সেটেল করব। সেটা কি রকম? যে হ্যাভ টু যদি থাকে তাহলে ডোন্ট, হ্যাজ টু থাকলে ডাজন্ট। তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু, এই দেখো এটাকে নেগেটিভ করেছে। আমি কিন্তু বলছি না ইউ হ্যাভ নট টু কাম টুমরো, এটা বললে কিন্তু ভুল হবে। তাহলে কি বলবো? ইউ ডোন্ট হ্যাভ টু কাম টুমরো, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে, এজন্য সাবজেক্ট ইউ আছে, এজন্য ইউ এর ক্ষেত্রে ডোন্ট বসে। আবার দেখো, হি ডাজন্ট হ্যাভ টু প্লে হি ডাজন্ট হ্যাভ টু পে নাও, তাকে এখন টাকা দিতে হবে না, বা তাকে এখন পে করা লাগবে না। তাই হি থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য হ্যাজ বসছে, সেটাকে নেগেটিভ করতে আমরা ডাজ নট বসিয়েছি এবং হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। নেক্সট, ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রেও কি করব? একই, ডু ডাজ আগে বসবে। ঠিক আছে? প্রেজেন্ট হলে ডু ডাজ আগে বসবে। তাহলে দেখো, ডু আই হ্যাভ টু ব্রিং মাই আইডি কার্ড, এখানে আই এর সাথে ডু প্রেজেন্ট ইনডেফিনিট, এইজন্য হ্যাভ টু। আবার ডাজ শি, শি এর ক্ষেত্রে হ্যাজ হয়ে গিয়েছিল, এই কারণে ডাজটাকে চেঞ্জ করে হ্যাভ করেছি। ডাজের কারণে হ্যাজটাকে চেঞ্জ করে কি করেছি? হ্যাভ করেছি। তাহলে ডাজ শি হ্যাভ টু ওয়েক আপ আর্লি, তাকে কি সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়? এবার দেখো, পাস্ট ফর্মে হ্যাজ টুটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? হ্যাড টু হয়ে যায়। অর্থ কিন্তু অতীতের বাধ্যকতা, অর্থাৎ used when had to is used when obligation existed in the past, অর্থাৎ অতীতের কোনো বাধ্যকতা ছিল, সেই বাধ্যকতা প্রকাশ করতে আমরা had to ইউজ করি সাবজেক্টের পরে। I had to leave early yesterday, গতকাল আমাকে আগে ভাগে ঘুম থেকে উঠতে হয়েছে। They had to cancel the match, অর্থাৎ ম্যাচটা তাদেরকে ক্যান্সেল করতে হয়েছে। তাহলে ম্যাচ ক্যান্সেল করা বা আর্লি লিভ করা, এই দুই ক্ষেত্রে কিন্তু অতীতের কথা বলা হচ্ছে, হ্যাড টু। তার মানে অতীতের বাধ্যকতা প্রকাশ করার জন্য আমরা সাবজেক্টের উপরে হ্যাড টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করি। এবার আসো ফিউচার মিনিং, তখন ফিউচারটা কি? ভবিষ্যতে যদি কোনো বাধ্যকতা প্রকাশ করতে চাই তাহলে কি? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ আই উইল হ্যাভ টু স্টাডি হার্ডার নেক্সট ইয়ার, অর্থাৎ নেক্সট ইয়ার ভবিষ্যৎ, তাহলে সেটার ক্ষেত্রে আমি উইল হ্যাভ টু বসাবো। শি ইজ গোয়িং টু হ্যাভ অ্যাপোলোজাইজ, going to she is going to have to apologize, sorry ঠিক আছে। তাহলে দেখো, আমরা ভবিষ্যতের কোনো বাধ্যকতা যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা গোয়িং টু হ্যাভ টু ইউজ করতে পারি, অথবা উইল হ্যাভ টু ইউজ করতে পারি, দুটোর পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই কারণে এখানে শি ইজ গোয়িং টু হ্যাভ টু অ্যাপোলোজাইজ, সে ক্ষমা চাইতে যাচ্ছে, অর্থাৎ সে ক্ষমা চাওয়াটা তার জন্য একটা বাধ্যকতার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আর আমি যদি বলি আই উইল হ্যাভ টু স্টাডি হার্ডার নেক্সট ইয়ার আমাকে আরো বেশি পড়াশোনা করতে হবে, তাও সেটা কি আমার ভবিষ্যতের কোনো একটা অব্লিগেশন সেটা প্রকাশ করছে, অর্থাৎ ফিউচার অব্লিগেশন প্রকাশ করছে। এবার দেখো হ্যাভ টু ভার্সেস মাস্ট। অনেকে আমরা এখানে একটি কনফিউজড হয়ে যাই যে হ্যাভ টু এবং মাস্টের ভিতরে কি আছে। হ্যাভ টু একটা, এখানে হ্যাভ টু হ্যাজ টু যখন আমি ইউজ করব, হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু, তখন এক্সটার্নাল ফোর্স থাকবে। কি থাকবে? এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ বাইরের কোনো বাধ্যকতা অথবা কোনো অথরিটি থেকে কোনো একটা বাধ্যকতা অথবা কোনো বাইরের কোনো চাপ বা প্রেশার থাকবে যেটা ফলো না করলে সমস্যা হবে। কিন্তু মাস্টটা হচ্ছে ইন্টারনাল। তাহলে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু হচ্ছে এক্সটার্নাল, বাহ্যিক বাইরের পরিবেশ থেকে একটা চাপ আসতে পারে, আর মাস্টটা হচ্ছে নিজের ব্যাপার, পার্সোনাল, ইন্টারনাল। ঠিক আছে? আর এটা হচ্ছে কমন ইন স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু এই হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এর ব্যবহারটা খুবই কমন। আর এটা হচ্ছে মোর ফর্মাল। মাস্টটা আমরা কি করি? মোর ফর্মাল কোনো ইস্যু নিয়ে কথা বলি, মানে যেটা ফলো করলে অবশ্যই আমাদের অনুসরণ করা উচিত, সেটা অর্থ প্রকাশ করার জন্য ফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করি। আবার এই হ্যাভ টু কিন্তু চেঞ্জ হয় উইথ টেন্স। যদি প্রেজেন্টে থাকে তাহলে হ্যাভ টু হ্যাজ টু, পাস্টে হলে হ্যাড টু, আর ফিউচারে হলে উইল হ্যাভ টু। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু, এটা কি করে? এটা টেন্স পরিবর্তনের সাথে সাথে এদেরও ফর্ম চেঞ্জ হয়ে যায়। কিন্তু মাস্ট কিন্তু সবসময় লিমিটেড টেন্স ফর্মস, অর্থাৎ মাস্টের ফর্ম সবসময় মাস্টই থাকে, অর্থাৎ মাস্ট দ্বারা আমরা বর্তমানে বা ভবিষ্যতে কোনো বাধ্যকতা প্রকাশ করতে ব্যবহার করে থাকি এবং সেটা পার্সোনাল ইস্যু। এবার দেখো এক্সাম্পল, আই হ্যাভ টু ফলো স্কুল রুলস। এখানে কি এই স্কুল রুল আমাকে ফলো করতে হয়, যদি ফলো না করি তাহলে এক্সটার্নাল প্রেশার আছে, অর্থাৎ বাইরের অ্যাথরিটি আমাকে পানিশমেন্ট দিবে, পেনাল্টি দিবে, এজন্য। আর একটা কি আছে? আই মাস্ট ফিনিশ দিস ওয়ার্ক টুডে। আমি অবশ্যই আজ এই কাজটা করব, অর্থাৎ এই কাজটা করা হচ্ছে আমার পার্সোনাল ইস্যু। অর্থাৎ এখানে কিন্তু এটাকে ইচ্ছা করলে আমি টেন্স চেঞ্জ করতে পারতেছি না, অতীতের কথা বলতে পারছি না। মাস্ট দ্বারা শুধু বর্তমান ভবিষ্যৎকে বোঝানো যায়, কিন্তু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু যে কোনো টেন্সকে বোঝানো সম্ভব। এখন দেখো ইন পাস্ট এন্ড ফিউচার মাস্ট ক্যান নট বি ইউজড। পাস্ট যে কথা বলছিলাম, অতীতে মাস্ট ক্যান নট বি ইউজড, অতীতে কি করা যায় না? মাস্টকে ব্যবহার করা যায় না, সেটা হ্যাভ টু ইজ ইউজ, সেক্ষেত্রে কি করা হয়? হ্যাভ টু ব্যবহার করা হয়। ঠিক আছে? আমার মনে হয় তোমাদের এখানে আর কোনো কোয়েরি বা কোনো কোয়েশ্চেন নেই, তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? আরেকটা ইস্যু আছে কি? লজিক্যাল সার্টেইনটি, অর্থাৎ যৌক্তিক নিশ্চয়তা। হ্যাঁ, যে কি হ্যাভ টু ক্যান এক্সপ্রেস স্ট্রং লজিক্যাল কনক্লুশন, অর্থাৎ কোনো যৌক্তিক শক্ত বা দৃঢ় বা স্ট্রং কোনো যৌক্তিক উপসংহার বা ইতি টানতে গেলে আমরা হ্যাভ টু ব্যবহার করে থাকি। কি ব্যবহার করি? হ্যাভ টু ব্যবহার করে থাকি। এজন্য বলা আছে শি হ্যাজ টু বি টায়ার্ড আফটার সাচ আ লং জার্নি, মানে লম্বা একটা জার্নি করে আসে, তাহলে যৌক্তিকভাবে সে কিন্তু টায়ার্ড হয়ে যাবে। তো এই যৌক্তিকতা, এই যৌক্তিকতা প্রকাশ করার জন্য আমরা হ্যাজ টু ইউজ করেছি। হি হ্যাজ টু বি টায়ার্ড আফটার সাচ আ লং জার্নি। নিশ্চয়ই সে এত বড় একটা জার্নি করে ক্লান্ত। এখানে কিন্তু সিমিলার টু মাস্ট, এখানে কিন্তু সিমিলার টু মাস্ট, অর্থাৎ নিশ্চয়তা প্রকাশ করা হচ্ছে। আমি এখানে কিন্তু এরকম বলতে পারতাম যে শি মাস্ট বি টায়ার্ড আফটার সাচ আ লং জার্নি, তো সেই অর্থটাকে আবার আমি হ্যাভ টু দিয়েও প্রকাশ করতে পারি, মানে যেখানে একটা স্ট্রং লজিক্যাল কনক্লুশন আছে যে হ্যাঁ অনেক লম্বা জার্নি করেছে, সে অবশ্যই টায়ার্ড হয়ে যাবে, এ কথা প্রকাশ করার জন্য আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ করেছি। ইচ্ছা করলে এখানে আমি মাস্ট ইউজ করতে পারতাম। এরপরে দেখো ভেরি কমন ইন এভরিডে স্পিচ। এটা কিন্তু আমরা প্রতিদিনের যে স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কিন্তু এটা অহরহ ইউজ করছি। কি ইউজ করছি? যে আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু গো নাও, শি হ্যাজ টু ডু দিস। এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখানে বলছি কি আই হ্যাভ টু গো নাও, সরি আই হ্যাভ টু লিভ। এটা কিন্তু ডেইলি এভরিডে ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে কিন্তু আমরা অহরহ হ্যাভ টু হ্যাজ টু ইউজ করে থাকি এবং করছি। সুতরাং হ্যাভ টু এবং হ্যাজ টু এই দুটোর ভিতরে পার্থক্য হচ্ছে কি? হ্যাভ টু হচ্ছে ফার্স্ট পারসনের সাথে বসে, আর হ্যাজ টু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে। ঠিক আছে? এবং হ্যাড টু হচ্ছে সবার সাথে বসে এবং সবগুলো দিয়ে বাধ্যকতা প্রকাশ করে। ঠিক আছে? আই থিংক তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।